square by RC, register indicates RCC. G square by 2 root over JK. R is less than A line? No, sir. Left part third line. এটা? Yes, sir. এটা হচ্ছে or বা RC is equal to C is equal to G square by 2 root over JK. আচ্ছা, এরপরে ফর্মুলা হচ্ছে আমাদের লাগবে লগারিদমিক ডিক্রিমেন্ট। 6 নম্বর দাও এটা। logarithm decremental formula লেখো যে lambda is equal to pi epsilon divided by root over 1 minus epsilon square. এপসাইলনটা হচ্ছে যে তোমার ওই অ্যাকচুয়াল ড্যাম্পিং দিয়ে ক্রিটিক্যাল ড্যাম্পিংটা যদি তুমি ডিভাইড করে দাও তাহলে যে রেশিওটা পাবা সেটা হচ্ছে রিলেটিভ ড্যাম্পিং বা ড্যাম্পিং রেশিও পাবে। এই কয়েকটাই আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে। আর ছোট ছোট কিছু সূত্র আছে সেটা হচ্ছে ওই আলাদাভাবে লিখে না দিই, সেটা ম্যাথ করার সময় আমি দেখাই দেবো। ম্যাথ যা আমরা এখান দিয়ে শেষ করতে পারবো। এখন ম্যাথে আসো। ম্যাথে বলছে কি দেখো, আমাদের এক্সাম্পল 1 লেখো খাতায়। এক্সাম্পল 1 দিয়ে দেখো যে the coil of a moving coil galvanometer is wound on a non-magnetic former which height and width are both 20 mm. তার মানে হচ্ছে যে আমি কি এই সূত্রগুলো মুছে দেবো? একটু স্যার। ঠিক আছে, লিখে নাও। 2 মিনিট দিলাম, লেখা শেষ করো। Sir, third numeric question is for undamped, free and independent work. হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অসিলেশন, আনড্যাম্পড, ফ্রি আর ইন্ডিপেন্ডেন্ট অসিলেশন। এটার জন্য হচ্ছে 4 নম্বর সূত্র, এটার জন্য হচ্ছে 3 নম্বর সূত্র। তারপর হচ্ছে এইটা তুমি স্টার্ট দিয়ে আলাদাভাবে লিখবা, 5 নম্বর এটা, 6 নম্বর এটা। Okay, sir. Galvanometer owned. কোশ্চেন মনে হয় লেখার দরকার নেই, কোশ্চেন তো আমি পোর্টালে দিয়ে দেবো, তুমি হচ্ছে জাস্ট কি পয়েন্টগুলো লিখলেই হবে। ফর্মুলা লিখে শেষ করো মেহেদি, দ্রুত। Yes, sir. Almost done. পাঁচ হচ্ছে রিলেটিভ ড্যাম্পিং আর ড্যাম্পিং রেশিও ইজ ইকুয়াল টু এপসাইলন সমান অ্যাকচুয়াল ড্যাম্পিং কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ক্রিটিক্যাল ড্যাম্পিং কনস্ট্যান্ট। অ্যাকচুয়াল ড্যাম্পিং কে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে আর ক্রিটিক্যাল ড্যাম্পিং কে ডি নট দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, ওটা একটু বুঝে নাও মেহেদি। এক্সটার্নাল সিরিজ রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং, এটা কি জিনিস? এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্সে কিন্তু আমাদের টিডি সমান টিসি হয়, তাহলে যে কোনো রেজিস্ট্যান্সে কিন্তু টিডি সমান টিসি হবে না। তাহলে আমাদের এই যে গ্যালভানোমিটারের যে নিজস্ব রেজিস্ট্যান্স, এটা যদি আমরা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স দিয়ে মাইনাস দেই, তাহলে যে অতিরিক্ত রেজিস্ট্যান্স লাগবে আমাদের ক্রিটিক্যাল ড্যাম্পিং ঘটানোর জন্য, সেটা হচ্ছে আমরা এই সিডিআরএস। Required for critical damping.
6 নাম্বার হচ্ছে লগারিদমিক ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট হ্যাঁ, এ কমা দিয়ে ল্যামডা ইজ ইকুয়াল টু পাই এপসাইলন ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এপসাইলন স্কয়ার। বুঝছে মেয়েটি? আচ্ছা, ওকে। তাহলে ম্যাথটা দেখো যে the coil of a moving coil galvanometer is owned on a non-magnetic format. আচ্ছা, এখানে এই নন ম্যাগনেটিক ফরম্যাটটা কি বলতো আমাকে? 1 minus k square last one 1 minus k square এপসাইলন স্কয়ার। এই যে square হ্যাঁ, এই যে এই জিনিস হচ্ছে এই জিনিস, আর এটা পাইছো কত থেকে? এখান থেকে। so pi এর সাথে কি হবে পায়ের সাথে এপসাইলন। pi এর সাথে তোর হবে epsilon square সমস্যা নেই, তোমরা তুলে নাও, এটা তো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত একটু যেভাবে বুঝো সেভাবে তুলে নাও। আচ্ছা, আমাকে ম্যাথটা শুরু করি। দেখো, the coil of a moving coil galvanometer is owned on a non-magnetic format. আমাকে আগে বলো যে এই non-magnetic ফরম্যাটটা আমার এই যে গ্যালভানোমিটারটা যে পড়ছি, আমি যদি যাই গ্যালভানোমিটারের সাইডটায়, গ্যালভানোমিটার চিত্রে যাই, তাহলে আমাকে এখানে non-magnetic ফরম্যাটটা কোনটা বলছো? আমার এখানে মাঝখানে কোডটা, তাই না? এই যে এই জিনিসটা না, আয়রন কোডটা, এই পিছনে তোমরা বুঝলা? এই যে ফার্স্ট লাইনটা যে বললাম যে the coil of a moving coil galvanometer is owned on a non-magnetic format, মানে হচ্ছে গ্যালভানোমিটারটার কয়েল একটা নন ম্যাগনেটিক ফরম্যাটের উপর পেঁচানো আছে। তার মানে কি, আমরা যে কোডটা পড়ছিলাম না, সেই কোডটাই হচ্ছে কোশ্চেনের নন ম্যাগনেটিক ফরম্যাট, এটা বলছে। তারপরে দেখো যে whose height and width are both 20 মিলিমিটার। তাহলে এখানে আসো, এখানে আমাদের এই যে লেন্থটুকু এতটুকু বলছে হচ্ছে 20 মিলিমিটার, এবং এই ওয়াইডটা ডিটা যেটা সেটা বলছে 20 মিলিমিটার। এটা লিখো খাতায়। তাহলে এক পাশে গিভেন দিয়ে L is equal to 20 মিলিমিটার, D is equal to 20 মিলিমিটার লিখো বাস। তারপরে দেখো যে it moves in a constant field of 0.12 ওয়েবার পার মিটার স্কয়ার। এই কনস্ট্যান্ট ফিল্ড বলতে কাকে বোঝাচ্ছে? ম্যাগনেটিক ফিল্ডকে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড তোমার কি দিয়ে প্রকাশ করি আমরা? বি দিয়ে না? বি দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে তোমরা 0.12 যে ওয়েবার পার মিটার স্কয়ার এটা লিখো। আচ্ছা, एग्जांपल 1 তে আমরা স্টার্ট করি। ফার্স্ট হলো গিভেন কি কি সেটা কোশ্চেনে আছে, সেটা আগে লিখে নাও। एग्जांपल 1 দিলাম এটা। A is equal to 20 মিলিমিটার, D is equal to 20 মিলিমিটার, B is equal to 0.12 ওয়েবার পার মিটার স্কয়ার, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের একক এটা। তারপরে দেখো যে the moment of inertia of its moving part। আচ্ছা, moment of inertia এটা কোথা থেকে আসছে বলো তো? moment of inertia আসছে ওই যে J আছে না, moment of inertia মনে আছে? তোমার ইনার্শিয়া কনস্ট্যান্ট যেটা পড়ছিলাম আমরা, এই যে আসি আমি এখানে, এই যে এখানে J যেটা, হ্যাঁ, এই যে J হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, আর হচ্ছে এটা ইনার্শিয়া কনস্ট্যান্টটা J, এই যে সেই J যেটা হচ্ছে এখানে 0.25 × 10⁻⁻6 কেজি মিটার স্কয়ার। এটা লিখো J is equal to কত? 0.25 × 10⁻⁻6 নিউটন না কেজি মিটার স্কয়ার। J আমরা দিলাম, যে হচ্ছে ইনার্শিয়া কনস্ট্যান্ট দিলাম। তারপর বলছে স্প্রিং কনস্ট্যান্ট, এটা তো আমাদের অনেক পরিচিত জিনিস, সেটা হচ্ছে K, তাই না? K হচ্ছে 30 × 10⁻⁶ একক কি? নিউটন মিটার বা রেডিয়ান নাকি? কোশ্চেন কি আছে দেখো, আমাদের কোশ্চেনে ইনফরমেশন দেওয়া শেষ। এবার বলছে যে ক্যালকুলেট, এ নাম্বার বলছে যে নাম্বার অফ টার্নস দ্যাট মাস্ট বি ওন্ড অন কয়েল টু প্রোভাইড এ ডিফ্লেকশন অফ 150 ডিগ্রি উইথ এ কারেন্ট অফ 10 মিলিমিটার, তার মানে 10 মিলি অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে এখানে লাস্ট লাইনে অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করছে।
মানে কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে তোমার ওই যে পয়েন্টারটা সেটার 150 ডিগ্রি ডিফ্লেকশন দিতে 10 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট লাগে। এখন হচ্ছে আমাদের নাম্বার অফ টার্নস মানে হচ্ছে এই যে তোমার কোরের চারপাশে যে আমরা কয়েলটা পেঁচাই, যে এটা হচ্ছে আমাদের কোরের চারপাশে যে কয়েলটা পেঁচাই তার নাম্বার অফ টার্নসটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তার মানে n কত, তাই না? আমাদের a তে বলছে হচ্ছে n কত, তাই না? তাহলে এখানে লিখে নাও a এর আগে লিখে নাও যে I 10 মিলিঅ্যাম্পিয়ার, I 10 মিলিঅ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার -3 ও লিখতে পারো। তারপর হচ্ছে ডিফ্লেকশন যেটা থিটা, এটা হচ্ছে 150 ডিগ্রি, আর 150 ডিগ্রি এটা ডিগ্রি থেকে আমাদের রেডিয়ান লিখতে হবে, ঠিক আছে? ডিগ্রি থেকে রেডিয়ানের দাম কি তোমার মনে আছে? তোমাদের মনে আছে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাই না? জাস্ট হচ্ছে এটাকে is equal to 150 into পাই বাই 180 দিয়ে রেডিয়ান লিখব। এটা কত হয় সেটা লিখব। আচ্ছা, তারপর আমাদের এতে এসে বলছে n is equal to কত। n বের করার জন্য দেখো যে তোমাদের এটা পড়ছো না তোমার ডিফ্লেকশন কার্ভটা n b a i, তার মানে আমাদের এটা বের করতে হবে। আমাদের এটা দেয়া আছে, এটা দেয়া আছে এবং এটা দেয়া আছে, কিন্তু টিডি কি দেয়া আছে? টিডি কিন্তু দেয়া নাই, তাই না? টিডি দেয়া নাই, কিন্তু হচ্ছে আমরা আরেকভাবে এটা বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের জি আই করছিলাম আমরা এন বি এর পরিবর্তে এটা কি এরিয়া, এটা এরিয়া এল ইনটু ডি যেটা সেটা হচ্ছে এ। আচ্ছা, এখন দেখো যে জি এর পরিবর্তে আমরা এন বি এ লিখতে পারি, তাই না? তাহলে জি ইকুয়ালস টু তোমরা এন বি এ লেখো। তারপর হচ্ছে জি ইজ ইকুয়াল টু এন বি এল বি এটা লেখো। এতটুকু লেখো ফার্স্টে। আচ্ছা, তার আগে তোমাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে রেডিয়ান এটাকে রেডিয়ান করে নিতে পারো, অথবা লিখে নিতে পারো 2.62 রেডিয়ান। 150 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে 2.62 রেডিয়ান তার পাশে লিখে রাখো। বুঝছো? থিটা এর 2.62 রেডিয়ান, এটা লিখো 2.62 রেডিয়ান। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের ND LD জানা, কিন্তু এখন আমার জিটা অজানা। আমরা টিডিটা অজানা, কিন্তু এখন জি তে আসলাম সেটাও অজানা, কিন্তু এখন জিটা বের করতে পারবো আমরা কিভাবে বলো তো? জি এর ভ্যালু কি দেয়া আছে? জি এর ভ্যালু দেয়া আছে, তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে যে তোমার স্টেডি স্টেট কন্ডিশনে তোমার ডিফ্লেকশন টর্কটা আর হচ্ছে তোমার স্প্রিং টর্কটা সমান না? স্প্রিং কনস্ট্যান্টের জন্য যে টর্কটা আসে TD equals to TC, মনে আছে? TD is equal to TC। এখন TD এর পরিবর্তে আমরা কি লিখতাম? GI লিখতাম না? আর TC এর পরিবর্তে K থিটা লিখতাম। তাহলে এখান থেকে আমরা জিটা বের করতে পারবো। তাহলে এখানে লিখো সেই G is equal to K থিটা f divided by I। তাহলে K এর ভ্যালুটা তোমরা এটা বসাবা 30 into 10 to the power -6, থিটা f এর ভ্যালুটা তোমরা 2.62 রেডিয়ান বসাবা, আর I এর ভ্যালুটা হচ্ছে তোমরা 10 into 10 to the -3 অ্যাম্পিয়ার এটা বসাবে। তাহলে জিটা পাবা তোমরা, লিখে নাও। জি এর ভ্যালুটা তোমরা ফর্মুলা বসায়, তারপর হচ্ছে একটু টিভি স্ক্রিন থেকে ভ্যালুটা কত আসে সেটা একটু লিখে নিও, বাসায় প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে জি এর ভ্যালু যদি তোমরা জানো তাহলে জি ইজ ইকুয়াল টু এনবিএ, তাহলে কি বের করতে পারো? তোমার এন চা লাগবে, এন ইজ ইকুয়াল টু এটার ভ্যালু বসানো 7.86 ইনটু 10 টু the -3 মিটার পার রেডিয়ান পার অ্যাম্পিয়ার।
তোমাদের এককগুলো ভুলে গেলেও সমস্যা নাই। 10 to the minus 3 তো আসলে 10 to the power minus 3 হবে এটা ঠিক আছে। 10 মিলিয়ন পেয়ার হচ্ছে, এই জন্য হচ্ছে 10 to the minus। আচ্ছা একক ভুলে গেলে তোমরা হলো ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট যদি একক ভুলে যাও তোমরা বের করার নিয়ম হচ্ছে দেখো যে হলো টর্ক বা ফোর্সের একক কি নিউটন মিটার না, নিউটন মিটার দিয়ে নিচে কারেন্টকে ভাগ করে দিবা। যদি ভুলে যাও তাহলে এই কাজ করবে। আচ্ছা এরপরে দেখো যে তোমরা এন বের করতে বলছে, এটা বের করে ফেলো তাহলে জি পেলে এটা এখানে বসাতে হবে। স্যার এই যে ভ্যালু স্যার মিটার নিব স্যার। হ্যাঁ মিটার নিবা, মিটার নিবা। এন হচ্ছে জি ডিভাইডেড বাই বি এল জি। জি এর ভ্যালুটা বসাও 7.86 10 to the power minus 3 আর বি তো হচ্ছে তোমার এই এটা আগে প্লাসটা আর এটা হচ্ছে তোমার এন আর ডি হচ্ছে 2 মিলিমিটার 20 মিলিমিটার। মিলিমিটার থেকে তুমি মিটার আনতে হলে কত ভাগ করতে হবে বলতো? 10 to the power minus 3 না স্যার 6 হ্যাঁ 10 to the power minus 6 হবে সব মিলায়। তাহলে হলো এতগুলো টার্ম লাগবে তোমাদের। এটা কি স্যার 163.75 হ্যাঁ 164 আর কি ওরা কাছাকাছি নাম্বার দিচ্ছে তুমি ঠিক আছে এটা তুলে নাও একটু তোমরা। খুব বেশি কি কঠিন ম্যাথগুলো? আপাতত স্যার যখন বুঝবে তখন বুঝবে প্র্যাকটিস করতে হবে। পাশে বলে স্যার এক্সাম আমি কিন্তু আছি যদি প্রবলেম করে সেটা আমার আমাদের 14 days আর 15 days কি স্যার একদিন আলাদা ছিল না একসাথে তো আলাদা হয়েছিল মিডের জন্য নাকি মিডেতে একসাথে বসে হ্যাঁ। আগে না বলে স্যার সিট প্যাটার্ন আগে হয়ে গেছে স্যার মানে যেটা খারাপ লাগছে স্যার বলে স্যার বলে একসাথে বসে না একসাথে তো পুরো রুমে একা স্যার এরকম লাগে একা তুমি একা আমি একা না আমার টিম একা টিম একা টিম করছো ফার্স্ট সেমিস্টার তো তোমরা আলাদাই করছো না 15 একেবারে ফার্স্ট সেমিস্টার ওরাই যা পারে এটা যদি স্যার আরো দেখতে দেওয়া যায় একসাথে কেন কোর্স করতে না একসাথে কোর্স করার কারণ আছে, সেটা হচ্ছে যে তোমাদের ওই মার্চ কোর্স বলে বুঝতে পারছি স্যার এটা তো একসাথে করে নিলে মার্চ এক্সাম পরীক্ষা সিট প্ল্যানটা তো ওটা তো আর আমাদের হাতে নেই, ওটা তো আচ্ছা এটা করছো বলো। জি স্যার আচ্ছা ওকে এরপরে দেখো আমরা ওই সেকেন্ড কোশ্চেনটা একটু বলছি আমরা এ নাম্বারটা কমপ্লিট করব। হ্যাঁ এ নাম্বারের পর আমাদের বি লাগবে হচ্ছে দা রেজিস্ট্যান্স অফ কয়েল টু প্রোডিউস ক্রিটিক্যাল ড্যাম্পিং অল ড্যাম্পিং বিং অ্যাজিউমড ইলেকট্রোম্যাগনেটিক। আচ্ছা আমাদের বি হচ্ছে কাজের কথা হচ্ছে আমাদের ওই ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্সটা বের করতে বলছে, বুঝতে পারছো? যেটা ফর্মুলা আমরা বোর্ডে মুছে দিয়েছি ওটা এই দিয়েছিল আর কি। সো ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ফর্মুলাটা তোমরা আরেকবার একটু লিখে নাও। বি নাম্বার দিয়ে ক্রিটিক্যাল ড্যাম্পিং ইজ ইকুয়াল টু যে ফর্মুলা লিখে নাও RC ইজ ইকুয়াল টু G স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার K ইনটু G। তারপর দিয়ে যা যা আছে মান সব ফর্মুলায় মান বসাবো, এটা বোঝানো হচ্ছে। তুমি কি নতুন আজকে মেহেদি সামনে তুমি কি নতুন আজকে এর আগে ক্লাস করছো মেজারমেন্টে? তোমাকে নতুন নতুন লাগছে। এটা কি শেষ? জি স্যার নেক্সট আছে তাহলে নেক্সটটা তোমরা একটু কোশ্চেনটা পড়ো আমি পড়বো। आंसर আচ্ছা 2 নাম্বার एग्जांपल দেখো কি বলছে এরা
যে the following data refers to a moving coil galvanometer whose resistance is 460 ohm and a resistance of 1970 ohm is connected in series with it. Number of turns দেয়া আছে, flux density মানে B দেয়া আছে, control constant মানে হচ্ছে K দেয়া আছে, তারপর হচ্ছে ডাইমেনশন দেয়া আছে, এগুলো তোমরা given দিয়ে আগে লিখে নাও পাশাপাশি। যা যা আছে তোমরা আগে আছে given দিয়ে এগুলো লিখে নাও। ম্যাথস এর মতো মার্ক আসতে পারে মিডে 20 না এত না, যদি ম্যাথ দিই এই টাইপের ম্যাথ একটা দিয়ে 5 10 এর একটা সেট 10 না, 10 এর মধ্যে 5 আর সেটা করে থাকতে পারে কি মানে হচ্ছে যে আমি হচ্ছে মনে করো গ্যালভানোমিটার থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন করলাম, সেখানে 5 নম্বরের ম্যাথ তাহলে স্যার এবার স্যার 15 থিওরি 15 দেন পুরোপুরি 15 ম্যাথ হবে না, একটু কম হবে না। চেষ্টা করে বেশি কত না করে জি স্যার আচ্ছা সেটা দেখা যায় কোশ্চেনে। থিওরি আচ্ছা এখন ওই ইয়াগুলো গিভেন দিয়ে এগুলো একটু লিখে নাও। আচ্ছা এই যে এখানে যে দুইটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছো, একটা হচ্ছে তোমার সেই ওই তোমার গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা, আরেকটা হচ্ছে ড্যাম্পিং হয়েছে কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়েছে কিনা সেটা জানে না, তার রেজিস্ট্যান্সটা হচ্ছে এই 1970। সো এই দুইটা তোমরা কোথায় দেখছিলে বলো তো, এই যে দেখো এই গ্যালভানোমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে সেই 470 ওহম যেটা সেটা, আর যেটা বড়টা 1970 যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল মানে ড্যাম্পিং হয়েছে কিনা জানে না কিন্তু তার রেজিস্ট্যান্সটা ছিল এটা। আমাদের কোশ্চেন করছে হচ্ছে যে এ নাম্বারে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য রেজিস্ট্যান্সটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা তোমরা ফার্স্টে আগের নিয়মে এ নাম্বারটার প্রথম অংশটুকু কমপ্লিট করো তো, আর সি যেটা সেটা বের করো ফর্মুলায় বসায়। ফর্মুলাটা তো ওই নিচে দিছি, আগের পেজ থেকে ফর্মুলাটা লেখো। এ নাম্বারে ওই আর সিটা চাইছে, আর সিটা ফার্স্টে বের করো। মেহেদি কথা বলো না, পড়ো আসি হয়ে পড়ো। আরসির ফর্মুলাতে কি কি লাগে, আরসিটা লিখে লেখো তো, তার মধ্যে কি কি এখানে পাচ্ছ আর কি কি বের করতে হবে নতুন করে সেটা লিখে আলাদা হবে। হ্যাঁ এর মধ্যে দেখো এখানে কি কি আছে, কে এখানে আছে তাই না, কন্ট্রোল কনস্ট্যান্টটা আছে, তারপর হচ্ছে আর কি আছে, স্যার বি আছে স্যার বি আছে তাই না, আর কি জে আছে এখানে, ইনার্শিয়া কনস্ট্যান্ট আছে, ইনার্শিয়া কনস্ট্যান্ট আছে, তাহলে কি নাই জি নাই জি নাই তাই না, জি তাহলে বের করো এল ডি এ দিয়ে, জি বের করতে তো ঠিক লাগবে এটা এনবিএ আছে তাহলে আরেকটা ফর্মুলা আছে যে জিআই সমান কে থিটা এফ, সেটা বের করো, সেটা দেখো হয় কিনা। চিন্তা করো তো তাহলে এখানে কি করতে হবে, কি কি ফর্মুলা গুলো একটু সাজাও মাথায়। তাহলে এই এ নাম্বারটা করার জন্য কি লাগবে, সবগুলো ফর্মুলা একটু দেখো ওলট পালট করে। আচ্ছা রেজিস্ট্যান্স
আরসি তো হচ্ছে কয়েলের রেজিস্ট্যান্স। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। আচ্ছা একটু ট্রাই করো, তারপর আমি দেখাচ্ছি। একটু ব্রেনটাকে একটু কাজে লাগাও। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দেখো তোমরা জি ফার্স্টে বের করতে চাইতেছিল না? জি এর সব মান এখানে দেয়া ছিল, জি এর সব মান দেয়া ছিল এখানে। দেখো এখানে এন বি এল ডি এটা দেয়া। হ্যাঁ এই যে দেখো এন দেয়া আছে, নাম্বার অফ টার্নস, তারপর এই যে বি দেয়া আছে এই তোমার ফ্লাক্স ডেনসিটি, এ দেয়া আছে এই যে তোমার ডিমেনশন অফ কয়েল, এল আর ডি দেয়া আছে। তাহলে কি জি বের করতে পারতাম না? তাহলে আর তুমি তাহলে বলছিল স্যার, হ্যাঁ সিরাপ সূত্র এন বি এ আই, ওটা হচ্ছে টর্কে টিডি ইজ ইকুয়াল টু, আর তুমি বের করতেছো এখানে জি, জিটা আমাদের লাগবে এখানে। আইটা আইটা বুঝতে পারছি। সো এখানে জিটা বের করছো তুমি, তারপর হচ্ছে এখানে তোমার অজানা হচ্ছে যা ছিল তুমি জিটা নিয়ে আসছো, তারপরে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা কত সেটা এখানে বের করে জাস্ট মানটা রাখো। দেখো যে কি আরসি ইজ ইকুয়াল টু কত আসতেছে, 1460 ওহম আসতেছে, সেটা দেখো। আরসি বের করো, তারপর হচ্ছে আমাদের কোশ্চেনটা একটু পড়ো। এখানে কি বলছে, রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড টু গ্যালভানোমিটার ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং। তুমি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা বের করছো তাই না, আরসিটা বের করছো। আর এখানে এখন হচ্ছে গ্যালভানোমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেটা আছে 460। তাহলে এই 460 দিয়ে কি তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং হবে না? ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য তুমি রেজিস্ট্যান্স লাগতেছে দেখতেছো 1460। তাহলে এক্সট্রা কত লাগবে? এই 1460 থেকে তোমার যেটা আছে তাই না, 460টা মাইনাস করে দিও, তাহলে বাবা ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 1000। এই বুঝলা এটা? মানে হচ্ছে তোমার ইন্টারনাল যে তোমার গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা ছিল 460 ওহম, কিন্তু ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য যে রেজিস্ট্যান্স দরকার সেটা তুমি বের করছো 1460 ওহম, তাই না? এই যে তাহলে এই যে 460 ওহম তোমার কাছে আছে, কিন্তু ক্রিটিক্যাল ড্যাম্পিং করতে লাগবে 1460, এক্সট্রা কত লাগবে? 1000, তাই না? হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা এই তুমি ওই তুমি তো সিয়া, আগামীকালকে সিটিটা হচ্ছে না, বুঝতে পারতেছো? থ্যাংক ইউ স্যার। আগামীকালকে সিটি হচ্ছে না, এটা হচ্ছে ওই আমরা নেক্সট উইক মঙ্গলবারে, নেক্সট হ্যাঁ মঙ্গলবার এটা হচ্ছে 26 তারিখ, 26 তারিখে দেওয়া হচ্ছে। তোমাদের প্রজেক্ট না, প্রজেক্টের জন্য নাকি সবাই দিচ্ছ প্রজেক্ট? তোমাদের আলহামদুলিল্লাহ বলে লাভ কি হলো? ও দিচ্ছে ভালো কিছু বানাচ্ছে আসছে। হ্যাঁ এখানে দেখো এখন আমাদের হচ্ছে যে রিলেটিভ ড্যাম্পিংটা বের করতে হবে আমাদের। রিলেটিভ ড্যাম্পিং এর জন্য আমরা ফর্মুলাটা লিখছিলাম যে অ্যাকচুয়াল ড্যাম্পিং কনস্ট্যান্টটা যেটা ডি ছিল, আর হচ্ছে তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং কনস্ট্যান্ট যেটা ডি নট ছিল।
এটাকে আবার হচ্ছে ফর্মুলাকে যদি ভাঙাও তাহলে হচ্ছে এই জিনিস দেখতে পাবো। এটা একটু লিখে নাও। ড্যাম্পিং রেশিও যেটা বা রিলেটিভ ড্যাম্পিং এপসাইলন ইজ ইকুয়াল টু ডি বাই ডি নট দিয়ে এই ফর্মুলাটা লাগে। G square divided by resistance of circuit divided by G square divided by resistance of circuit for critical damping. বুঝলা না ব্যাপারটা? এখন দেখো এই তুলে নাও ফার্স্ট ফর্মুলা, তারপরে আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করব। তোমাদের কি ওই যে ম্যাক্সিমামই কি প্রজেক্টের জন্য আসে না আজকে নাকি? অনেকে আসছিল, কয়েকজন স্যার আছে তো পার্সোনাল আছে, প্রজেক্টে কাজ করতেছে। প্রজেক্টে কাজ করতেছে। আচ্ছা, এখন দেখো যে এখানে আমরা দুই ধরনের টি দেখতে পারতেছি। একটা হচ্ছে তোমার নরমাল অ্যাকচুয়াল ড্যাম্পিং এর জন্য কনস্ট্যান্ট যেটা ডি, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং কনস্ট্যান্টের জন্য। অ্যাকচুয়াল যেটা ড্যাম্পিং ডি সেটা দেখো যে জি স্কয়ার ডিভাইড বাই রেজিস্ট্যান্স অফ সার্কিট। গ্যালভানোমিটারের তুমি যখন একটা এক্সটার্নাল সার্কিটের সেখানকার ভোল্টেজ অথবা কারেন্ট মেজার করতে চাইবা, তখন দুই ধরনের রেজিস্ট্যান্স আসে না? একটা হচ্ছে ওই যে সার্কিটটা এক্সটার্নাল সার্কিটটা তার একটা রেজিস্ট্যান্স থাকে, আবার গ্যালভানোমিটারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে না? এটা তো বুঝতে পারছো তাই না? সো এই যে তোমার রেজিস্ট্যান্স অফ সার্কিট বলতে সেই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল বোঝাচ্ছে। একটা হচ্ছে গ্যালভানোমিটারটা, যেটা মিটারের ভিতরে রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে এই 460 যেটা গ্যালভানোমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর আরেকটা জিনিস দেখবা যে 1970টা দেখো, এটা হচ্ছে আমরা একটা মনে করো এক্সটার্নাল সার্কিট আছে, সেই সার্কিটে আমরা ভোল্টেজ অথবা কারেন্ট মাপবো, সেটার রেজিস্ট্যান্স হচ্ছে এই 1970। কিন্তু এই 1970 কি তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং করতো না, এটা কিন্তু বাইরের একটা তোমার ইয়া ছিল, জাস্ট বাইরের সার্কিটটা আছে যে তার একটা রেজিস্ট্যান্স হচ্ছে সেই 1970 ছিল। তো নিচে যেটা যেটা হচ্ছে তোমার ড্যাম্পিং কনস্ট্যান্ট ফর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল ড্যাম্পিং, সেটা হচ্ছে দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে আমরা সেই এক্সটার্নাল যেটা লাগবে, দুইটার যোগফল কত হবে বলো তো? দুইটার যোগফল হচ্ছে এই যে তোমার যে ড্যাম্পিং ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য যে রেজিস্ট্যান্সটা দরকার ছিল সেটা, ঠিক আছে? সো এটা তোমরা দেখো জি স্কয়ার তো দুইটাই কাটা যাবে, এরপর তুমি ভাগ করে দিলে পাবা 0.6। এটা হচ্ছে সেই আমাদের রিলেটিভ ড্যাম্পিং বা সাইলেন্ট। লগারিদমিক কনস্ট্যান্ট ডিক্রিমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার ফর্মুলাটা জাস্ট জানতে হবে তোমার, পাইয়ের সাথে এই সাইলেন্টটা জাস্ট বসাই দিল ফর্মুলাটা। একটু লিখে নাও যতটুকু বাকি ছিল তোমাদের। ডিক্রিমেন্টটা আসলে কি? লগারিদমিক ডিক্রিমেন্ট হচ্ছে তোমার যে তোমার ডিফ্লেকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে না, তার লগ স্কেলে নিয়ে যদি তুমি একটা গ্রাফ আঁকো তাহলে হচ্ছে এই লগারিদমিক ডিক্রিমেন্টটা দেখবে। লগ স্কেলে লগ স্কেল গ্রাফ দেখছো? মানে কি 2.36 রেটে হারে কমছে আছে বলতে পারো এরকম হারে কমতে পারে। আচ্ছা, এরপরে দেখো সি পর্যন্ত হয়ে গেল আমাদের। এরপরে ফ্রিকোয়েন্সি অফ ফ্রি অসিলেশন চাইছে, আর হচ্ছে পিরিয়ড অফ আনড্যাম্পড এন্ড ড্যাম্পড অসিলেশন। তাহলে হচ্ছে যে তোমার রাইট সাইডের যে ফর্মুলাগুলো সেটা লাগবে আমাদের। একবার 3 নাম্বার ফর্মুলাটা লাগবে যে আন্ডার ড্যাম্পড মোশনের জন্য ফ্রিকোয়েন্সি বের করব, তার টাইম পিরিয়ড বা পর্যায়কালটা টিডিটা বের করব। আর হচ্ছে ফ্রি অসিলেশন বা ইন্ডিপেন্ডেন্ট অসিলেশনের জন্য আমরা ফ্রিকোয়েন্সি এফডিটা বের করব, তার পর্যায়কালটা বের করব। এটা হচ্ছে তোমাদের জাস্ট ফর্মুলাটা মাথায় রেখে সূত্রের মধ্যে মানগুলো ইনপুট করা। দেখো যে হচ্ছে তোমার ফ্রি অসিলেশনের জন্য ফর্মুলা হচ্ছে এটা,
এখানে তুমি জাস্ট কে আর জি এর ভ্যালুটা বসাই দিছো, তাই না? তখন দেখো যে এই জিনিস আসছে। আর আরেকটা জিনিস দেখো যে এখানে ফ্রিকোয়েন্সি অফ ফ্রি অসিলেশন তো তুমি এরকম হয় যে এটা সূত্রটা 4 নম্বর সূত্রটা এটা আগে দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ড্যাম্পড অসিলেশন, সেটা হচ্ছে তোমার কত নম্বর সূত্রটা বলো তো? এই তোমার 3 নম্বর সূত্রটা, বুঝতে পারছো? ড্যাম্পড অসিলেশন আর আন্ডার ড্যাম্পড ব্যাপারটা মানে বুঝো। একটা হচ্ছে তোমার মানে ড্যাম্প নাই, সেটা হচ্ছে আনড্যাম্পড, বুঝতে পারছো? আন্ডার ড্যাম্পড মানে কিন্তু ড্যাম্প আছে, আন্ডার ড্যাম্প অথবা ওভার ড্যাম্প এর মধ্যে কিন্তু ড্যাম্প আছে। সো এই যে দেখো ফ্রিকোয়েন্সি অফ ড্যাম্প অসিলেশন, এটাই তুমি ফর্মুলাটা বসানো হচ্ছে 3 নম্বরের ফর্মুলা। এখানে একটু শর্টকাট কোশ্চেন, তোমাদের শর্টকাট করার দরকার নাই, তোমরা ফ্রিকোয়েন্সি অফ ড্যাম্প অসিলেশন বসায় এই যে 3 নম্বর ফর্মুলাটা, তাহলে ফর্মুলায় ভ্যালু বসাবা। জাস্ট হচ্ছে তোমরা হচ্ছে ইয়াটা লিখে নাও যে কোন ফর্মুলা বসাচ্ছ আর অ্যান্সারটা কত হচ্ছে। ফর্মুলায় ভ্যালু বসার এখন দরকার নেই, জাস্ট হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সি অফ ফ্রি অসিলেশন লিখে এই ফর্মুলাটা লিখে এই ভ্যালুটা লিখে, আর ফ্রিকোয়েন্সি অফ ড্যাম্পড অসিলেশন লিখে ওই 3 নাম্বার ফর্মুলাটা লিখে এই যে এই ভ্যালু লিখে 0.115। আজকেই দিয়ে দেবো, ক্লাসের পরে দিয়ে দেবো। এরপরে হচ্ছে যে পার্টটা চাইছে ম্যাথের মধ্যে 2 ধরনের ফ্রিকোয়েন্সির টাইম পিরিয়ডটা চাইছে, সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিকে জাস্ট টাইম দিয়ে ভাগ করে দিবে, ফ্রিকোয়েন্সিকে জাস্ট ইনভার্স করবে 1 বাই ফ্রিকোয়েন্সি করবে, তাহলে হচ্ছে তুমি 2 ধরনের টাইম পিরিয়ডটা পাবে। এতটুকু হয়েছে? এতটুকু হলে তারপর হচ্ছে জাস্ট লিখে নাও যে পিরিয়ড অফ ড্যাম্পড অসিলেশন দিয়ে t is equal to 1 by ওই যে f h দিছে এখানে f h দিয়ে লিখতে পারো, আর পিরিয়ড অফ ড্যাম্পড অসিলেশন দিয়ে মানে রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিকে জাস্ট 1 দিয়ে ভাগ করে দিবে, তাহলে হচ্ছে টাইম পিরিয়ডটা পাবো। এটা হচ্ছে এই জিনিস, এটা একটু লিখে নিই। হয়েছে সবার? হয়েছে তোমার? হয়েছে? তাহলে 3 এ আসবে, এটা লাস্ট ম্যাথ কেমন? মানে একটু হচ্ছে যে 3 নাম্বার ম্যাথে আলাদা কিছু ফর্মুলা, মানে 3টা আলাদা ফর্মুলা লাগে। প্রত্যেকটা ক্লাসে ওভার করা দিচ্ছে, প্রত্যেকটা ক্লাসে না এটা তো শুরুই করলাম না, 2টা ম্যাথ ঠিক আছে। মাত্র জিততে